যুদ্ধ শুরু হলো এবং শেষের দিকে এসে আপনার জয়েন্ট ফোর্স গঠন হলো দুই দেশের সম্মতিতে, বাংলাদেশ এবং ভারত, এবং ওইটার প্রধান হয়েছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। এবং পাকিস্তানি যে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেটা কিন্তু ঢাকাতে এবং যৌথ বাহিনীর কাছে, আমি আবার বলি যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছিল, ভারতের কাছে নয়। যদিও ভারত গায়ের জোরে বলবার চেষ্টা করতেছে যে আমরা তোমাদের স্বাধীনতা এনে দিচ্ছি, না, আমরাই স্বাধীন করে ফেলেছিলাম দেশকে। 3 ডিসেম্বরে এসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বিপদ যেন কোনো দিকেই কমছে না, বরং দিন যাচ্ছে তো বিপদ বাড়ছে। যেরকম ভারতের সাথে এতদিন আমাদের বিশাল এক সংঘর্ষের আশঙ্কা ছিল, সেটি শেষ হবার আগেই মায়ানমারের সাথে যেন বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এবং এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটি একটি বিজয়ের মাস। এই বিজয়ের মাসে 71-এর আর 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি রয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা গোপনে কি পরিকল্পনা করছে, দেশটিকে কোথায় নিতে চায় তারা। প্রিয় চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মেজর জেনারেল বজলুর রহমান। আমরা তার আলোচনাটি শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। 16ই ডিসেম্বর খুবই আমাদের বিজয়ের মাস এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর, এবং এই বিজয় দিবসে আমাদের সবারই একটাই মনে প্রশ্ন, একবার স্বাধীনতা আমরা অর্জন করেছি 1971 সালে এবং আবার 2024-এ, কিন্তু আমরা আসলে সেই লক্ষ্যে, যে লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বা আবারও যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা আসলে কি পেয়েছি এবং কেন পাইনি, যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি কেন, সেটা নিয়েও আমাদের সবার মধ্যে হয়তো প্রশ্ন আছে, বা কতটুকু পৌঁছাতে পেরেছি সেটা একটা বিষয়। তার মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। ভারতের সাথে উত্তপ্ত অবস্থা শান্ত হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের সাথে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আরাকান আর্মি বিরাজ করছে, এবং সেখানে আসলে সেই সূত্রপাতে বাংলাদেশের উপর কতটা চ্যালেঞ্জ মোকাবেলার চাপ আসতে পারে বলে আমার অতিথির কাছে আমরা জানতে চাইবো, বা আসলে কি হতে পারে এই আরাকান আর্মি এবং যে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, আর ভারতের সাথে বাংলাদেশের সমাধানও বা কোন পথে আসতে পারে। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ফজলুর রহমান, মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। সেই সাথে স্যার, আপনার কাছে প্রথম প্রশ্নে, যেহেতু বিজয়ের মাস, সেই বিজয়ের মাসের প্রথম প্রশ্নে আপনার কাছে যেতে চাই যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন করা, সেই লক্ষ্যে আমরা যদি 53 বা 54 বছর পরে এসে আমরা কি রেজাল্টটা পেলাম, এবং সেখানে একটা গণ অভ্যুত্থান হলো 2024-এ এসে 5ই আগস্ট। 5ই আগস্টের পরেও আমরা সেই লক্ষ্য, যে লক্ষ্যে আমরা সে 5ই আগস্ট হয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে, আমরা কি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কিনা আপনার কাছে শুনতে চাই, আর যদি না পারি তাহলে কেন আসলে। আসসালামু আলাইকুম হাসিনা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই বিজয়ের মাসে আপনার টক শোতে আমন্ত্রণ জানাবার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের অগণিত শ্রোতা যারা আমাদের বক্তব্য শুনছেন। 1971 সালে আমাদের স্বাধীনতা যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা এত প্রাণ দিলাম, এত মা বোন তার ইজ্জত দিল, দেওয়ার পরে যে দেশটাকে আমরা পেলাম, সেই দেশের যে আঙ্গিকে আমাদের পাওয়ার কথা, যেভাবে পাওয়ার কথা, সেভাবে ঠিক আমরা আজ পর্যন্ত পাইনি। কেন পাইনি এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। যেমন আপনি দেখেন যে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু একটা ঐক্য হয়েছিল জাতির মধ্যে। যেমন এই যে 3 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ডাকলেন প্রত্যেক পার্টিকে, রাজনৈতিক দলকে, সবাই কিন্তু আসে, একটা ঐক্য আমাদের তৈরি হলো। তো এইরকম একটা ঐক্য, আমাদের জাতীয় ঐক্য তখন হয়েছিল, এবং 71-এর যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম অল্প কিছু বাদে। দেখেন, দেশ স্বাধীন হলো একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো এই মুক্তিযুদ্ধটাকে অর্গানাইজ করার জন্য প্রথম ভূমিকা নিয়েছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। ওই সময় বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা তেলিয়াপাড়া চা বাগানে, ওখানে 4 এপ্রিল বসে ওখানে কিন্তু আলোচনা করে যে একটা প্রবাসী সরকার গঠন করতে হবে এবং আমাদের এই বিশ্বকে জানান দিতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ করছি। একটা রিকগনিশনের প্রশ্ন আছে। তারপরে 10ই এপ্রিলে আবার একটা মিটিং হয়, এবং সেখানে এই যে প্রবাসী সরকার গঠনের ব্যাপারে, যেটা 17 এপ্রিল মুজিবনগরে গঠিত হয়, বৈদ্যনাথ তলা যেটা আগের নাম ছিল। তারপরে যুদ্ধ শুরু হলো। ওই সময় আমরা দেখেছি যে
জেনারেল ওসমানীকে কমান্ডার ইন চিফ করা হয়েছিল। তো পরে ওনার পজিশনটাকে স্বাধীনতার পরে আমরা তাকে কমান্ডার ইন চিফ জানতাম। তো কমান্ডার ইন চিফ সাধারণত রাষ্ট্রপ্রধান হয়, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান তখন কিন্তু পাকিস্তানে আটকা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সৈয়দ নজরুল ইসলাম অ্যাক্টিং ছিলেন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন প্রবাসী সরকার। তারপরে বেঙ্গল রেজিমেন্টের যারা অফিসার ওই সময় ছিলেন, আর্মি অফিসার, তারা কিন্তু জেনারেল ওসমানীকে চেয়েছিলেন এবং পেয়েছিলেন কমান্ডার ইন চিফ হিসেবে, এবং তার অধীনে কিন্তু চিফ অফ আর্মি স্টাফ ছিল, যেমন এখন প্রেসিডেন্টের অধীনে তার চিফ অফ আর্মি স্টাফ, নেভাল স্টাফ, এয়ার স্টাফ আছে। তো এইটা চাওয়ার পিছনে দুটো কারণ ছিল আমার মনে হয়, যে যারা অফিসার সেনাবাহিনী ছিলেন তারা চিন্তা করেছিলেন যে ভারত একটা বড় দেশ, আমরা তো কেবল যুদ্ধ এখানে এসে শুরু করেছি, আশ্রয় নিয়েছি এখানে, এরা নিশ্চয়ই আমাদেরকে দিয়ে এমন কিছু, আমাদের সরকারকে দিয়ে এমন কিছু চুক্তি করাবে যে চুক্তি পরে আমাদের স্বাধীনতার জন্য এটা খুবই ডেট্রিমেন্টাল হবে, খারাপ হবে। এবং হয়েছিল তাই, তারা 7 দফা চুক্তি একটা করেছিলেন আমাদের দিয়ে, যে আমাদের কোনো সেনাবাহিনী থাকবে না। তো এই চুক্তি সাইন করার পরেই কিন্তু সৈয়দ নজরুল ইসলাম বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তো কমান্ডার ইন চিফ চেয়েছিলেন যে যদি ভারত আমাদের উপরে চাপ সৃষ্টি করে, আমাদের সরকারের উপরে এইসব চুক্তি করাতে থাকে, তাহলে তো আমরা স্বাধীনতা পাবো না, দেশটা শত্রুমুক্ত হবে ঠিকই, কিন্তু স্বাধীন হবো না আমরা। তো আমাদের একজন কমান্ডার ইন চিফ দরকার, কারণ আমাদের আসল যে কমান্ডার ইন চিফ তিনি তো পাকিস্তানে আটকা। তো একজন ফিজিক্যাল কমান্ডার ইন চিফ আমাদের দরকার, এবং সেই জন্য জেনারেল ওসমানীকে কমান্ডার ইন চিফ করা হয়েছিল মুক্তিবাহিনী। এবং প্রবাসী সরকার এবং সেনাবাহিনীর যে কমান্ড ছিল সেটা কিন্তু প্যারালাল ছিল, কেউ কারো অধীনে ওইরকম ছিল না, একটা উইকেস্ট লিঙ্ক ছিল জেনারেল ওসমানী। আর জেনারেল ওসমানীকে প্যারালাল করার পিছনে আরও একটা কারণ, সেটা হলো যে পাকিস্তানের ওই সময় প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, এবং তারই সমকক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল জেনারেল ওসমানীকে, অ্যাট পার আর কি ওই সময়। তো যাই হোক, পরে তো যুদ্ধ শুরু হলো, এবং শেষের দিকে এসে আপনার জয়েন্ট ফোর্স গঠন হলো দুই দেশের সম্মতিতে, বাংলাদেশ এবং ভারত, এবং ওইটার প্রধান হয়েছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। এবং পাকিস্তানি যে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেটা কিন্তু ঢাকাতে, এবং যৌথ বাহিনীর কাছে, আমি আবার বলি যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছিল, ভারতের কাছে নয়। যদিও ভারত গায়ের জোরে বলবার চেষ্টা করতেছে যে আমরা তোমাদের স্বাধীনতা এনে দিচ্ছি, না, আমরাই স্বাধীন করে ফেলেছিলাম দেশকে। 3 ডিসেম্বরে এসে এই ভারত ফিজিক্যালি জড়িত হয় আমাদের সঙ্গে, তার আগে সাপোর্ট দিয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম। তা আমরাই পাকিস্তানি বাহিনীকে পর্যন্ত করে ফেলেছিলাম, আর কিছুদিন হলে আমরা নিজেরাই স্বাধীন হয়ে যেতাম, পাকিস্তান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতো। মানে ভারতের সহযোগিতা ছাড়াও হয়তো আরেকটু বেশি সময় লাগতো, কিন্তু আমরা নিজেরাই একটু বেশি লাগতো, কেন তারা ওই শহরগুলোতে কনসেন্ট্রেট হয়ে গেছিল, আর গ্রামের দিকে পুরোটাই স্বাধীন হয়ে গেছিল ওই সময়। তো ভারত গায়ে পড়ে এসে আমাদেরকে 3 নভেম্বর মানে আমাদের সঙ্গে যোগ দেয়, এবং যৌথ বাহিনী তৈরি হয়। কারণ আপনি জানেন 21 নভেম্বর আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স কিন্তু গঠিত হয়েছিল। তখনই ভারত ক্যালকুলেট করা শুরু করে যে মুক্তিবাহিনী নিজেরাই দেশ স্বাধীন করে ফেলবে। তখন তারা এসে জোর করে, অলমোস্ট জোর করেই বলতে হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করে। তো আর 16 তারিখে দেশ স্বাধীন হয়ে যায়, তাহলে 3 তারিখ আর 16 তারিখ, তো 13 দিনের যুদ্ধ। তো এখন এর পরে এই যে সারেন্ডার যেটা হয়েছে, সেটা হয়েছে কিন্তু ঢাকায়, কলকাতায় নয়, ভারতের মাটিতে নয়, এবং আমার যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করা হয়েছে, লেখা আছে ডকুমেন্টে। এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট সারেন্ডার যে ডকুমেন্টটা ছিল, যেটাতে সাইন করেছে নিয়াজি এবং অরোরা, সেটা কিন্তু জেনারেল জ্যাকব ভারতের, উনি কিন্তু ভারতে নিয়ে যান, ওর রেপ্লিকা কপি আমাদের কাছে আছে। আমি আপনার মাধ্যমে প্রবাসী সরকারকে অনুরোধ জানাবো, ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমাদের এই রেপ্লিকা ডকুমেন্টটাকে আসল ডকুমেন্ট হিসেবে ডিক্লেয়ার করা। ভারত যেটা নিয়ে গেছে, ওটা আর আমরা ফেরত পাবো না। কাজে আমাদের কাছে যেটা আছে রেপ্লিকা, সেটাকে রিরাইট করে, কিংবা ওইটাকেই আপনার আসল ডকুমেন্ট হিসাবে, স্বাধীনতার ইনস্ট্রুমেন্ট সারেন্ডার হিসেবে আমাদের ডিক্লেয়ার করলে ভারতের যে ডকুমেন্টটা, ওইটা মূল্যহীন হয়ে যাবে, রিডান্ডেন্ট হয়ে যাবে। এটা আমি আপনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই যে যেটা দাবি করে, সবসময় যেটা দাবি করে আমাদের কাছে, সেটা আর কোনো অর্থ থাকবে না, অর্থ থাকবে না। এই যে একটা বত্যয় শুরু হলো আর কি, এখানে দেখেন আপনি। তারপরে আপনি দেখেন এই যে বঙ্গবন্ধু, ওরা সারেন্ডার করলো 16 তারিখে,
আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, এবং যারা আমাদের বক্তব্য শুনছেন আপনারা গবেষণা করতে পারেন এটার উপরে। সেটা হলো যে 16ই ডিসেম্বর পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করলো, আমাদের কাছে, বাংলাদেশের কাছে সারেন্ডার করেছে। আর বঙ্গবন্ধু দেশে ফিরেছেন 10ই জানুয়ারি। এই যে 25 দিন, এটা 25 দিনের গ্যাপ, এই 25 দিন তিনি পাকিস্তানে কোথায় ছিলেন, কি করেছেন, এইটা একটা বড় প্রশ্ন। এখনো কিন্তু কামাল হোসেন জীবিত আছেন, ব্যারিস্টার কামাল হোসেন। তিনি পাকিস্তানে কিভাবে গেলেন? তার শ্বশুরবাড়ি কিন্তু হায়দ্রাবাদে। তিনি কি শ্বশুরবাড়িতে ছিলেন? বঙ্গবন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল? যদি যোগাযোগ নাই থাকবে, তাহলে যখন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন, ওই একই প্লেনে কিন্তু কামাল হোসেন সাহেবও কিন্তু ঢাকাতে ফিরেছিলেন। তাহলে এই যোগাযোগটা কিভাবে হলো? এখন আমার যেটা ধারণা হয়, ওইখানে যখনই সারেন্ডার করেছে 93,000 ফোর্স, তখনই ভুট্টো, আমার মনে হয়, আমার একটা ধারণা, বঙ্গবন্ধু পায়ে এসে পড়েছেন যে আমাকে তুমি রক্ষা করো। এই 93,000 ফোর্স যদি মুক্তিফৌজ মেরে ফেলে, তাহলে কিন্তু আমার এখানে আমাকে তারা আস্ত রাখবে না, পাকিস্তানের মানুষ এবং পাকিস্তান আর্মি মেরে ফেলবে। তো আমি পাকিস্তানে, আমার একটা সৌভাগ্য যে আমি পাকিস্তানে এনডিসি কোর্স করার জন্য গিয়েছিলাম, হাইস্ট মিলিটারি কোর্স যেটা, এবং 1 বছর আমি ওদের সঙ্গে ছিলাম, ব্রিগেডিয়ার এবং জেনারেলদের সঙ্গে। তাদের কাছ থেকে যতটুকু আমি জানতে পেরেছি যে তাকে সরিয়ে নিয়ে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাতে ভিভিআইপি ট্রিটমেন্টে তাকে রাখা হয়, এবং সেখানে ভুট্টো তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন, এবং কামাল হোসেনও যোগাযোগ করেছেন, এইরকম আভাস আমি সেখানে পেয়েছি। এখন কথা হচ্ছে, এই 93,000 ফোর্স যখন সারেন্ডার করলো যৌথ বাহিনীর কাছে, আমার মনে হয় ওখানে পাকিস্তান, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল হোসেন, ভারত এবং আমেরিকা, এই 4টা দেশ মিলে আমার মনে হয় কিছু ডিসিশন তারা নিয়েছে। 1 নম্বর ডিসিশন হলো যে এই 93,000 ফোর্স ভারত ফেরত দেবে বাংলাদেশ, পাকিস্তানকে। তার বিনিময়ে তারা লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরের, সেটাকে সীমান্ত হিসেবে পাকিস্তান কিন্তু মেনে নেয় ওই চাপে, যাতে এই 93,000 ফোর্স দেশে ফিরে আসতে পারে। আমাদের কি হয়েছে? আমার মনে হয় বঙ্গবন্ধুর সঙ্গে ইন্ডিয়ার যে কথা হয়, সেটাতে যেটা হওয়ার কথা, সেটা আমার মনে হয় যে তিনি বোধহয় দাবি করেছিলেন যে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে চলে যাবে, যার মূল্য হিসেবে ভারত 2টা জিনিস বোধহয় চেয়েছিল, যেটা বঙ্গবন্ধু করেছেন। একটা হলো ফারাক্কা বাঁধ চালু করা, 2 নম্বর হলো 25 বছরের একটা চুক্তি, যে চুক্তিকে আমরা গোলামির চুক্তি বলি। এই 25 বছরের চুক্তি বঙ্গবন্ধু ভারতের সঙ্গে করেছিলেন। আমার মনে হয় এই ডিসিশনটা ওই 25 দিনের কোনো একদিনে নেওয়া হয়েছিল পাকিস্তানে বসে। এবং বঙ্গবন্ধু যে বলতেন যে আমার জন্য কবর খোঁড়া হচ্ছে, এখন আমার কথা হলো, যে লোকের বিচারেই হয় নাই তার কবর খোঁড়া হবে কেন? আর উনি জেলে থেকে জানবেনই বা কি করে যে তার জন্য কবর খোদাই করা হচ্ছে? একটা কবর খোদাইতে তো 8 ঘন্টা 1 ঘন্টার দরকার, বেশি সময় তো লাগে না। তো তাকে এই জেলখানায় রেখে কবর খুঁজতে যাবে কেন জেলখানায়? উনি জানলেই বা কি করে? এইটা একটা প্রশ্ন। 2 নম্বর যেটা আমি বলবো, যে কামাল হোসেনের কি ভূমিকা ছিল এখানে। এখনো তিনি জীবিত আছেন, আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে তিনি কিভাবে পাকিস্তানে গেছিলেন, কোথায় ছিলেন, বঙ্গবন্ধুর সঙ্গে তার কি যোগাযোগ ছিল, এবং এই সব নেগোসিয়েশন যখন হয় তখন কিভাবে এটা হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন 74 সালে একটা কনফারেন্স হয়েছিল ফরেন মিনিস্টারের দিল্লিতে, 74 সালে। সেটা হলো ভারতের শরণ সিং পররাষ্ট্রমন্ত্রী, আজিজ আহমেদ ছিলেন পাকিস্তানের সহকারী ফরেন মিনিস্টার, এবং আমাদের কামাল হোসেন, এরা 3 জনে ওখানে গিয়ে ডিসিশন নেয়। এবং ওটা আপনি ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। 1974 সালে যে নেগোসিয়েশন, সেখানে 105 জন যে পাকিস্তানি যুদ্ধবন্দী ছিল, আর্মি অফিসার, তাদেরকে কিন্তু বঙ্গবন্ধু ক্ষমা করে দেন। এটা সেখানে উল্লেখ আছে, এবং ভাষাটা এইরকম, ইংরেজিতে যদিও বলেছে যে আমরা ক্ষমা করতে জানি, আমরা বাঙালি, আমরা ক্ষমা করতে জানি, আমরা এই যুদ্ধপরাধীদেরকে আমরা ক্ষমা করে দিলাম। এই জিনিসটা আমার মনে হয় ওখানে বসে ডিসিশন হয়েছে এই বিষয়গুলো। তারপর বঙ্গবন্ধু তো দেশে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি ভাষণ দিলেন, তো আমরা শুনলামই। এখন আমি যা বলছি আর তিনি যে ভাষণ দিয়েছেন সেটার মধ্যে কিন্তু মেলে না। এখন দেশে ফিরে এসে তিনি যদি গান্ধীর ভূমিকা অবলম্বন করতেন, তিনি যদি ক্ষমতা গ্রহণ না করতেন, তাহলে কিন্তু দেশের অবস্থা অন্যরকম হতো। যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চাচ্ছিলাম, সেটা হয়তো আমরা পেতাম। কেননা যারা মুক্তিযুদ্ধ করেছে, আপনার তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে প্রধানমন্ত্রী তিনি ছিলেন, জেনারেল ওসমানী ছিলেন কমান্ডার ইন চিফ, তাহলে কিন্তু ভালো হতো। উনি ক্ষমতা গ্রহণ করে উনি তো মুক্তিযুদ্ধ করেননি। এখন মজার ব্যাপার হলো,
উনি ক্ষমতা গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী হিসেবে ওনার সিকিউরিটি অফিসার ছিলেন রিপেটেড অফিসার কর্নেল জামিল, ওনার মিলিটারি সেক্রেটারি ছিল ব্রিগেডিয়ার মাসুরুল হক, তিনিও ছিলেন পাকিস্তান ফেরত অফিসার, এবং ওনার তিনজন এডিসি তিনিও ছিলেন পাকিস্তান ফেরত অফিসার, তারা তিনজনই। এইদিকে এসবি ডিবির যে প্রধান পুলিশের, এরা কিন্তু এখানে চাকরি করেছিল, এই বাংলাদেশে তারা ছিল যুদ্ধের সময় এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই লোকগুলোকে তিনি রেখে দিলেন এসবি ডিজি হিসেবে, এবং ব্রিগেডিয়ার রৌফকে তিনি ডিজিএফআই মানে ডিএফআই, তখন ডিজি ছিল না, ডিএফআই রেখে করে আর্মি সিকিউরিটির যে হেড আর কি, ডিএফআই করে তিনি রেখে দিয়েছিলেন। তাহলে এই জবাবটা আমি এখনো পাই নাই যে বঙ্গবন্ধু কেন কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে তার পাশে রাখেনি, তিনি কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে তার পাশে রাখেনি। এই যে একটা গেল ভুল। তারপরে যেটা ভুল তিনি করলেন, যে ম্যান্ডেট নিয়ে 70 সালে নির্বাচন হয়েছিল সেটা তো পাকিস্তানের ম্যান্ডেট ছিল, তাই তো? যে 70 সালে যেটা নির্বাচন হলো তিনি মেজরিটি পেলেন দুই পাকিস্তান মিলে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু সরকার গঠন করা হলো স্বাধীন বাংলাদেশে। তাহলে তো পাকিস্তান ভাঙে না ওই হিসেবে যদি আপনি হিসাব করেন, কারণ ওই ম্যান্ডেট নিয়েই তো সরকার গঠন করা হলো। আমি যখন এনডিসি করি পাকিস্তানে, আমি কিন্তু এই কথা বলেছিলাম যে পাকিস্তান আমরা ভাগিনি, আমরা তো ওই ম্যান্ডেট নিয়েই আমরা সরকার গঠন করেছিলাম বাংলাদেশে। এরপরে যেটা তিনি ভুল ডিসিশন নিলেন বঙ্গবন্ধু, যে মুক্তিযোদ্ধারা ওই সময় 82,000-এর মতো ছিল, এটা ক্যান্টনমেন্টে ছিল, তাদের হাতিয়ারপত্র তাদের সঙ্গে ছিল, গুলি বন্দুক, এবং কে আর্মিতে যাবে, ইপিআর যাবে, কে নেভিতে যাবে, কে সিভিলে যাবে, এগুলো তখন নাম লিস্ট করা হচ্ছিল। উনি হঠাৎ করে বলে বসলেন যে তোমরা হাতিয়ার জমা দাও, সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে যাও। মুক্তিযোদ্ধারা হাতিয়ার জমা দিলেন, সার্টিফিকেট নিয়ে বাড়িতে গেলেন। এই সার্টিফিকেট আর বন্ধ হয়নি, আজ পর্যন্ত সার্টিফিকেট চলছে। এবং এই সার্টিফিকেটের বলে শেখ হাসিনার সময় এসে এই 82,000 মুক্তিযোদ্ধা এখন হয়ে গেছে 4 লক্ষ। এবং উনি যেটা প্ল্যান করেছিলেন যে এই 4 লক্ষ মুক্তিযোদ্ধা এদের সন্তানদেরকে দিয়ে উনি আরেকটা মুক্তিযোদ্ধার সন্তান গঠন করে সারা বাংলাদেশকে উনি মুক্তিযোদ্ধা বানিয়ে উনি ওই আজীবন ক্ষমতায় থাকবেন এবং তার বংশের লোক আজীবন ক্ষমতায় থাকবে, এইরকম একটা অপচেষ্টা তিনি করেছিলেন, যার জন্য ছাত্ররা আন্দোলন করে, এই বৈষম্য বিরোধী আন্দোলন। এরপরে তিনি স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন বাকশাল গঠন করে, যে গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিল সেই গণতন্ত্রকে তিনি হত্যা করলেন এবং নিজে নিহত হলেন। অনেকে বলেন যে তার ওই শিশু ছেলে রাসেল কি দোষ করেছিল, তার 10 বছর বয়স। দেখেন, আমার ধারণা, এইটা আমার নিজস্ব ধারণা, আমার সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, সবাই করতে পারেন, সেটা হলো যারা তাকে নিহত করার প্ল্যান করেছিল দেশি বিদেশি, তারা নিশ্চয়ই চেয়েছিল আওয়ামী লীগই দেশ শাসন করবে, কিন্তু দুর্বল হাতে, অর্থাৎ তার 2 মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ে হাল ধরবে। তারা যখন বিদেশে ছিল তখনই কিন্তু তাকে হত্যা করা হয়, এবং এইটা এই জন্য যে তার বংশে যেন কোনো ছেলে মানুষ না থাকে, এই জন্য তার ভাগ্নেকেও মেরে ফেলা হয়েছিল, শেখ মনিকে, এবং তার সন্তানদেরকে, মানে কোনো ছেলে সন্তান রাখা হবে না, মেয়ে দুটো থাকবে এবং তারাই আওয়ামী লীগ শাসন করবে। তাহলে এখানে বোঝা যায়, এবং ওই সময় শেখ রেহানা এবং শেখ হাসিনা এবং তার জামাই ওই সময় জার্মানিতে ছিল, জার্মানি তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তিনি সেখান থেকে ইন্ডিয়ায় আসলেন কেন, এবং ভারতে এসে তিনি বাকি সময় থেকেছে। তো তার মানে এখানে বোঝা যায় যে ভারতের একটা সম্পৃক্ততা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ছিল, এটা ইন্ডিকেশন দেয়। আমি বঙ্গবন্ধুর পার্টটা এখানে আমি চুকাই দিতে চাই। এরপরে আপনি আসেন, দেখেন জেনারেল জিয়াউর রহমান, উনি ক্ষমতা গ্রহণ করলেন, উনি পাকিস্তানে বেশি সময় ছিলেন, বাঙালিদের সঙ্গে তার যোগাযোগ কম ছিল, কম জানতেন, তিনি বাংলাও খুব একটা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। উনি প্রথম যে ভুলটা করলেন, তিনি স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতায় নিয়ে আসলেন, শাহ আজিজুর রহমান, তারপরে আতাউর রহমান খান, এইসব লোকগুলোকে তিনি নিয়ে আসলেন। তারপরে যেসব আর্মি অফিসার বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিংবা যুদ্ধ করে নাই, স্বাধীনতা যুদ্ধে যোগ দেয় নাই, এদেরকে তিনি পুলিশে পাঠালেন পুলিশ পুনর্গঠনের জন্য, এবং এরা গিয়ে পুলিশকে পুলিশ না বানিয়ে মিলিটারি বানালো, মিলিটারাইজেশন করলো পুলিশের। এবং আজকে আপনি দেখেন পুলিশের কি অবস্থা, জনবিচ্ছিন্ন হলো পুলিশ, জনগণের সঙ্গে সম্পর্ক নাই, শেষ পর্যন্ত এটা পুলিশ লীগে পরিণত হলো, এবং জনগণের কোনো উপকারে কিন্তু এই পুলিশ আসেনি। অতএব আজকে যারা পুলিশের সংস্কার করবেন, আমি তাদেরকে এই কথাটা মাথায় রাখতে বলবো যে পুলিশের মিলিটারাইজেশন হয়েছে, তাদের জন্য আলাদা ব্যারাক হয়েছে, অফিসার ম্যাচ হয়েছে, তাদের স্টিক দেওয়া হয়েছে, স্টার দেওয়া হয়েছে, গাড়িতে ফ্ল্যাগ দেওয়া হয়েছে। এখন ফ্ল্যাগ স্টিক দেওয়া হয়, এগুলো স্টার দেওয়া হয়, এগুলো কমব্যাট কমান্ডারকে, যুদ্ধের মাঠে যারা যুদ্ধ করে। পুলিশ তো যুদ্ধ করবে না। এটা দূর থেকে যদি 1 স্টার একটা গাড়ি আসে তাহলে বোঝা যায় ব্রিগেড কমান্ডার আসছে, বা ব্রিগেডিয়ার সাহেব আসছে, ব্রিগেড কমান্ডার আসছে, ব্রিগেড কমান্ডার। 2 স্টার হলে এবং সোয়ালো টেল যদি থাকে, ফ্ল্যাগ থাকে, তাহলে বোঝা যাবে ডিপ কমান্ডার আসতেছে। যদি রেক্টাঙ্গুলার থাকে তাহলে আর্মি কমান্ডার আসতেছে। তো
তো পুলিশের ফ্ল্যাগ দিয়ে আর স্টার দিয়ে কি বোঝানো হয়েছে? এই যে এগুলো করে পুলিশকে কিন্তু জনবিচ্ছিন্ন করে এক ধরনের এলিট ফোর্সে তৈরি করা হয়েছে, এবং করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের আসল উদ্দেশ্যই কিন্তু মাঠে মারা গেছে। এই গেল ওনার ব্যাপার। তারপরে ওনার যে স্ট্র্যাটেজিক মিস্টেক যেটা, সেটা হলো জেনারেল এরশাদকে চিফ অফ আর্মি স্টাফ করা। কেননা উনি জেনারেল এরশাদ কর্তৃক নিহত হওয়ার পরে এই বাংলাদেশের মানে দেশের কমান্ড, যেটা পলিটিক্যাল কমান্ড এবং মিলিটারি কমান্ড যে মুক্তিযুদ্ধের হাতে ছিল, এটা রিপেট্রিয়েট অফিসারদের হাতে চলে যায়, মানে পাকিস্তান ফেরত অফিসারদের হাতে চলে যায়। জেনারেল এরশাদ কিন্তু পাকিস্তান ফেরত অফিসার, তিনি মুক্তিযুদ্ধ করেন না, যদিও মুক্তিযুদ্ধের সময় তিনি রংপুরে ছিলেন। পরে সেপ্টেম্বর মাসে তিনি এসেছিলেন তার বৃদ্ধ পিতাকে দেখার জন্য, অসুস্থ পিতাকে, কিন্তু তিনি যুদ্ধেও জয়েন করেননি। এবং 13 জন অফিসারকে তিনি ফাঁসি দেন, ডজন অফিসারকে তিনি চাকরিচ্যুত করেন। অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধ এটাকে তিনি পিছনের দিকে নিয়ে চলে যান। এখন আরেকটা কথা আমি এখানে বলি, যখন জেনারেল এরশাদ ভারতে এনডিসি ন্যাশনাল ডিফেন্স কোর্স করছিলেন, ওই সময় জেনারেল মঞ্জুর কিন্তু মিলিটারি অ্যাডভাইজার ছিলেন বাংলাদেশ এম্বাসিতে দিল্লিতে। এবং যেদিন বঙ্গবন্ধু নিহত হন, এই দুই মহারথী কিন্তু বঙ্গভবনে এসে উপস্থিত হয়েছিলেন। কিভাবে, কেন? যখন জিয়াউর রহমান তাদেরকে দেখেন, তখন বলছে তোমরা এখানে কেন, তোমরা চলে যাও, দিল্লিতে চলে যাও। এই যে একটা নেক্সাস, আপনি দেখেন জেনারেল জিয়া যখন জেনারেল এরশাদকে চিফ বানালেন এবং চিটাগাঙ্গে তিনি নিহত হলেন, কেন চিটাগাঙ্গে কেন? বিকজ জেনারেল মঞ্জুর তখন ওখানে জিওসি এন্ড জেনারেল এরশাদ হলো চিফ অফ আর্মি স্টাফ। আপনি লিঙ্কটা যদি খোঁজেন, যারা গবেষণা করছেন এটার উপরে, আমি তাদেরকে বলবো এই বিষয়গুলো মাথায় রাখার জন্য। আচ্ছা, তারপরে দুই বেগমের শাসন, এই দুই বেগম এসে, বেগম জিয়া কি করলেন, এই যে র্যাব গঠন করছেন, আজকে বিএনপি বলতেছে র্যাব ডিসমেন্টাল করে দেওয়ার জন্য, র্যাবকে ভেঙে দেওয়ার জন্য বিএনপি, এবং র্যাব আজকে তো স্বীকার করলো, আয়নাঘরের কথা স্বীকার করলো, ক্ষমা চাইলো, আয়নাঘরের কথা স্বীকার করলো, খুনের কথা স্বীকার করলো। তো এই র্যাবকে গঠন করেছে কিন্তু বেগম জিয়া। তারপরে ঢাকাতে যে পুলিশ স্টেশন গুলো কম ছিল, 40টা পুলিশ স্টেশন তিনি বাড়িয়েছেন এই ঢাকাতে, উনি করেছেন কিন্তু এগুলো। আচ্ছা, তারপরে ওনার সময় আপনার রৌবারি পদুয়া যুদ্ধ হলো, আমার সময়, আমি তখন ডিজিবিডিএ, রৌবারি পদুয়া যুদ্ধ হলো, হওয়ার পরে আওয়ামী লীগ আমাকে পোস্টিং করে দিয়েছিল, বিডিআর থেকে পোস্টিং করে বগুড়ার জিওসি করেছিলেন। কিন্তু বেগম জিয়া ক্ষমতায় আসার পরে আমাকে চাকরিচ্যুত করা হয় অকালীন বাধ্যতামূলক অবসর দিয়ে। অর্থাৎ ভারত বলেছিল যে জেনারেল ফজলুর রহমান চাকরিতে থাকা অবস্থায় ডিজি লেভেলের বিডিআর কনফারেন্স হবে না, এবং 1 বছর সে কনফারেন্স হয়নি, এবং তিনি ভারতের চাপে নথি স্বীকার করে আমাকে বের করে দেন। এর ফলশ্রুতিতে কিন্তু বিডিআর বিদ্রোহ হয়, বাংলাদেশ দুর্বল হয়, ভারতের সেনাবাহিনী দুর্বল হয়, বিজিবি দুর্বল হয়, বিডিআর দুর্বল হয়। তার নাম বদল করে দিয়ে খোলনলচে বদলে এখন তো বিজিবি হয়ে গেছে। যদি আমাকে চাকরিচ্যুত করা না হতো, আমার বিশ্বাস ভারত এটা সাহস করতো না বিডিআর বিদ্রোহ করার জন্য। তো কাজে এই দায় নিতে হবে। তখন যে ঘটনাটা ঘটেছে, আসলে তখন যদি ভারতের, মানে আপনি যদি দুর্বল হতেন, তাহলে ভারতের জেতার সম্ভাবনা ছিল কিনা, বা ভারত কতটা সক্ষমতা ছিল, নাকি আমাদের সক্ষমতা, যেহেতু আপনি জয়ী হয়েছেন বা আমাদের পক্ষ থেকে জয়ী হয়েছে, তো সেখানে নিশ্চয়ই আমাদের সক্ষমতাটা বেশি ছিল, ওইটাই কি মানে তাদের আক্রমণ, মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন রণবিজয়ী একজন জেনারেলকে যদি আপনি চাকরিচ্যুত করেন শত্রুপক্ষের চাপে, তাহলে বাংলাদেশের জন্য যুদ্ধ করবে কে? সবাই তো চিন্তা করবে ফজলুর রহমানের অবস্থা হবে আমি যদি যুদ্ধ করি। তো হয়েছেও তাই, 57 জন অফিসার আমাদের মৃত্যুবরণ করলো 2 দিনে। বিডিআর উপরে কোনো আক্রমণ হয়নি, হলে এটা 8 ঘন্টার মধ্যে এটা সাবসাইড হয়ে যেত। তো এই দায় তো নিতে হবে। আজকে এইগুলো যদি আপনি বিবেচনায় না নেন, তাহলে বাংলাদেশকে আপনি স্টাডি করতে পারবেন না যে কেন আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেলাম না। তারপরে আসলো জেনারেল, এই যে জেনারেল এরশাদ তো তার আগে তো চলে গেলেন, তারপরে আসলেন শেখ হাসিনা। শেখ হাসিনা এসে স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন যে সংসদ রেখে ইলেকশন করা। আমি আপনার এই টকশোতে বলেছি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বনাশ করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বিকজ সংসদ রেখে ইলেকশন কোনোদিনও এদেশের মানুষ মেনে নেবে না। তার পিতাকে এদেশের মানুষ মেনে নেয়নি, বাকশাল মেনে নেয়নি। কাজে সংসদ রেখে ইলেকশন করা, তত্ত্বাবধায়ক সরকার উঠে দেওয়া, টেকনিক্যাল মিস্টেক। এই মিস্টেকগুলো তিনি একটার পর একটা করলেন। আরেকটা স্ট্র্যাটেজিক মিস্টেক করে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি মানে চুরমার করে ফেলে দিয়েছেন, সেটা হলো ফেনী নদীর উপর ব্রিজ করা। আপনি জানেন ইন্ডিয়ার চিকেন নাগ আছে, আমাদেরও একটা চিকেন নাগ আছে, সেটা হলো ওই যে ফেনী। সেখানে তিনি ইন্ডিয়াকে ব্রিজ করতে দিয়েছেন ফেনী নদীর উপরে। একটা এত বড় ব্যারিয়ার ছিল যে ইন্ডিয়া ওই নদী পার হয়ে বাংলাদেশে আক্রমণ করতে গেলে 10 বার চিন্তা করতে হতো। সেখানে তিনি
একটা ব্রিজ করতে দিয়েছেন একে ভারতকে, এবং সেটা ভারতের প্রধানমন্ত্রী মোদী এসে উদ্বোধন করে বলেছে স্ট্র্যাটেজিক ব্রিজ। আমিও বলি সেটা স্ট্র্যাটেজিক ব্রিজ ভারতের জন্য। কেন উনি করতে দিয়েছিলেন এটা? ভারতের কাছে দেশ বিক্রি করা। তারপরে ওর পাশেই হলো আপনার মিরসরাইয়ের এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে 900 একর জমি দিয়েছে ভারতকে। মানে এখানে তো ওরা ব্রিজ বানিয়েছো ভালো, এখন ক্যান্টনমেন্ট বানাও, করে যখনই যুদ্ধ লাগবে বা চিটাগাংকে আলাদা করে ফেলবে। এই যে ফেকনা ধরেছে ভারত এখন, ফেকনা, যে ওই যে ফেকনা ধরা মানে মায়ের আঁচল ধরে বাচ্চা ওই পিছনে পিছনে হাঁটে আর বলে যে আমি মদন কটকটি খাবো, বুঝছেন না? তো ওই ফেকনা ধরছে ইন্ডিয়া যে চিটাগাং আলাদা করতে হবে। এই যে KNF তৈরি করা নাথান বমকে দিয়ে, এই সব হলো এগুলোর আলামত। মানে ওখানে ক্যান্টনমেন্ট তৈরির ব্যবস্থা হয়ে গেছে, স্ট্র্যাটেজিক ব্রিজ হয়ে গেছে, এখন শুধু চিটাগাংকে আলাদা করা। And Sheikh Hasina should be hanged for this crime. Sheikh Hasina must be hanged for this crime. বাংলাদেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যারা শেখ হাসিনাকে চান, আপনারা আমার কথাগুলো চিন্তা করবেন। জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। মীর জাফরের চেয়ে বড় মীর জাফর বলবে আপনাদেরকে ভবিষ্যতে যারা আওয়ামী লীগ করবেন। আপনারা যান, ব্রিজ দেখেন ওখানে ফেনী নদীর উপরে। ফেনী নদী পার হয়ে বাংলাদেশ আক্রমণ করা ভারতের পক্ষে সম্ভব ছিল না। সেইখানে শেখ হাসিনা ব্রিজ করে দিয়েছে, তাদেরকে সুবিধা করে দিয়েছে, এবং হ্যাঁ সোজা করে দিয়েছে। 5 মিনিটের মধ্যে চলে আসবে তারা ওখানে। এবং মিরসরাইতে ওখানে 900 একর জমি দিয়েছে তাদেরকে। এই জাতি জানে না, এই জাতি জানে না শেখ হাসিনা কি ক্ষতি করেছে বাংলাদেশে। এখনো মানুষ বলে শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই। আপনারা কি মীর জাফর? আপনারা কি মানুষ? আপনারা কি বাংলাদেশের সন্তান? গায়ে কি আপনাদের শুয়োরের রক্ত না মানুষের রক্ত? ইউ ব্লাডি পিপল, ইউ ব্লাডি পিপল। কি করে আপনারা আওয়ামী লীগ করেন? কি করে আওয়ামী লীগের কথা বলেন আপনারা? তারপরে দেখেন এই আপনার পরবর্তী পর্যায়ে তা তো খুন, জখম, চুরি, চামারি, এ তো দুনিয়ার, ওগুলো তো আর আমি বলছি না। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বিদেশে, 28 লক্ষ কোটি টাকা। তাহলে বলেন যে দেশটা এইভাবে ভুল পথে হেঁটেছে, সেই দেশটা পাবো কি করে আমরা? আমাদের এই 30 লক্ষ লোকের রক্ত বৃথা চলে গেছে, শুধু স্বাধীনতার পেয়েছি, এছাড়া অন্য কিছু পাইনি। দেশটা উল্টো দিকে হেঁটেছে। সমস্ত শেখ হাসিনার সময় সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে লুটপাট করার জন্য। চিন্তা করেন আপনি, 28 লক্ষ কোটি টাকা শ্বেতপত্র বের হয়েছে। এবং এই যে কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা যে বললো যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা কঠিন। আসলে কি কঠিন? আরো কতগুলো চুক্তি আমরা জানি যে অর্ধেক অর্ধেক হয়ে আছে, সেগুলো সম্পূর্ণ হয়নি। যেটা এখন উনি যখন বলেছেন কঠিন, আমি মনে করি কঠিন। উনি তো ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, উনি যখন বলেছেন কঠিন, তাহলে এটা কঠিন। কারণটা হলো এগুলো আমাদেরকে বাতিল করতেই হবে, আমাদের জাতির এক্সিস্টেন্সের জন্য এটা বাতিল করতেই হবে। আমি তাকে অনুরোধ জানাবো, চুক্তি বাতিল করতে হবে, অবশ্যই করতে হবে আমাদেরকে। ভারতের সঙ্গে এই অসম চুক্তি নিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে পারবো না, আমাদের চুক্তি করতে হবে। এখন আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের নতুন করে এখন চিন্তা ভাবনা করতে হবে। আমরা ওই দেশ, যে দেশ আমরা চেয়েছিলাম, সেই দেশ কিন্তু আমরা পাইনি না। ধন্যবাদ। জি, তো এখন আমরা যে আচ্ছা সেই দেশ পাইনি, সেই দেশ পাওয়ার জন্য তো আবার 5 আগস্ট হলো, যে জুলাই বিপ্লবটা হলো, কিন্তু তারপরেও কি আমরা কোথায় যেন একটা সবকিছু অনুপস্থিত দেখতে পাচ্ছি। রাজনীতি দলগুলোর সাথে বা ছাত্রদের সাথে এক ধরনের চাপা উত্তেজনা চলছে। আবার সংস্কারের নামে সরকার যেরকম সময় নিতে চাচ্ছে, ছাত্ররা আজকে নাহিদ ইসলাম বলেই ফেললো যে রাজনৈতিক দলগুলো সরকারকে বিতর্কিত করতে চায়। তো সে বিষয়ে আপনার কি মনে হয় যে এখানে ছাত্ররা কি চাচ্ছে, রাজনৈতিক দলগুলো চাওয়া কি ভুল চাওয়া কিনা? না, আমি তো আজকে টেলিভিশনে যারা দেখলাম, বিএনপি তো ভালো কথা বলেছে, যারা বলছে যে আমরা কি শুধু ইলেকশনের কথাই বলতেছি? আমরা তো শুধু ইলেকশনের কথা বলতেছি না। এখন কথা হলো যে এই যে আপনার শ্বেতপত্র যেটা সাবমিট করা হলো, এ তো কয়েকদিনের মধ্যেই তো সাবমিট হলো। কাজে যারা সংস্কার করছেন, যেমন প্রফেসর আলী রিয়াজকে দেওয়া হয়েছে আপনার সংবিধান সংস্কারের জন্য, তো এটা কি নতুন সংবিধান উনি লিখবেন নাকি যে সংবিধান আছে ওই সংবিধানে উনি ইয়ে করবেন? এত কোনো সারা শব্দ আমরা দেখছি না। সবখানে যারা চুপ হয়ে আছে। পুলিশের যে আপনার রিফর্ম, সেটা কি হবে? আইন কানুনের যে রিফর্ম, সেটা কি হবে? এগুলো তো সবই দেখি সব চুপচাপ হয়ে আছে।
তো কাজে মানুষের সন্দেহ তো বাড়বেই। এখন আমার কথা হলো, এটা যদি একটা ভাইব্রেন্ট হতো, দৈনিক আলোচনা হচ্ছে, তারপরে আপনার এই যে বদিউল আলম মজুমদার সাহেব, উনি তো টকশোতে এসে, আপনার এখানেও টকশোতে এসে অনেক বড় বড় কথা উনি বলেছেন, বলার পরে তিনি ওয়েবসাইট খুলছেন, ওয়েবসাইট খুলে তারপরে কি সব। তো এখন কথা হলো, আমি ওনার সঙ্গে, আমি নিজেও কথা বলছি, আমি আলরিয়াদের সঙ্গে নিজেও আমি কথা বলেছি। তো আমরা তো জানি কি কি জিনিস করতে হবে, সব সংস্কার যে করতে হবে এই সব ইন্টারিম সরকারকে, তা তো নয়। আমরা চাই এমন একটা সংস্কার হোক মূল পয়েন্টগুলোর, যাতে স্বৈরাচার যেখানে এখানে ফেরত না আসে। তারপরে ওইটার উপরে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য হয়ে তারপর একটা ইলেকশন দেওয়া। তো সেটা কি হলো না হলো, এখন তো কোনো আলোচনাই আর হচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো কাজেই সবারই একটা সন্দেহ হবে। সংস্কারের জন্য সময় নিতে চাচ্ছে, বাট সংস্কারের আপডেটটা তো সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না। অবশ্যই আমরা তো তাদেরকে প্রায় 1-2 দিন পর পর, 2-4 দিন পর পর টেলিভিশনে দেখতে চাই যে আপনারা কি বলছেন, কি করতে চাচ্ছেন, কোন কোন বিষয়। তারপরে আপনার হাইকোর্টের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে। তো ওইটা যদি বাতিল হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যায়, জীবিত হয়ে যায়। তো সেটা সম্বন্ধেও কি হচ্ছে না হচ্ছে, সেটা সম্বন্ধেও খুব একটা আমরা দেখছি না আর কি। তো আমি অনুরোধ জানাবো, আমি পূর্ণভাবে সমর্থন করি এই সরকারকে, কারণ এই সরকারকে ফেল করার তো কোনো উপায় নাই আমাদের। এই সরকার অবশ্যই পাশ করতে হবে। ডক্টর ইউনূসকে আমরা চাই যে তিনি পাশ করুক এবং একটা সংস্কার নিয়ে এসে, মোটামুটি এমন একটা সংস্কার, খুব জরুরি যে সংস্কারগুলো, যার মাধ্যমে যেন পুনরায় একটা স্বৈরাচার সরকার যেন এখানে আসতে না পারে এইরকম। আর ওইদিকে তারেক জিয়াও তো সেটাই বলছেন যে এখানে স্বৈরাচারে যাতে এটা না আসতে পারে, জবাবদিহি যেন হয়। তারেক জিয়ার যেটা মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু পুরোপুরি খালাস হচ্ছে না, মানে এক একদিন এক একটা হচ্ছে, এভাবে তো অনেক মামলা আছে, অনেক মামলা। তারেক জিয়ার মামলাগুলো শেষ না হলে দেশে আসতে পারছে না। তো এখন কথা হলো যে এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ হবে না, যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এটা দায়িত্ব তাদের। সরকারকে তাদের পিছন পিছন ঘুরে বেড়া, তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে না, এটা তো সেটা কথা নয় যে একটা দায়িত্ব দিয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা, এটা তো ঠিক না। ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা করেন, করে তারপরে জাতিকে অবহিত করেন যে আমরা এই পর্যন্ত অগ্রসর হয়েছি, এই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। কিন্তু সবখানেই একটা মানে ঢাক গুড়গুড় অবস্থা। এই যে আপনার ইলেকশন কমিশন নির্বাচিত হলো, আমরা কি নামটা জানতে পেরেছি? আপনি কি জানতে পেরেছেন কোন কোন লোক, কয় 10 জনের লোক বা 20 জনের নাম বা 50 বা 200 লোকের নাম বা 500 আমরা লোকের নাম? বরং শুনেছি যে এখানেও আমরা দেখেছি যে হাসিনার আমলে যেরকম হয়েছে, শেখ হাসিনার আমলে সেরকমই কোনো কিছু হয়েছে, নিজেদের মধ্যে নিজেরা যাচাই বাছাই করে, এবং লেনদেনের কথাও উঠে আসে সেখানে। জি, এখন আমি একটা কথা বলতে চাই আপনাকে। সেই কথাটা হলো, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তিনি মনে করেছিলেন যে আজীবন তিনি ক্ষমতায় আছেন, 2021 সাল 41 সাল, তারপরে তার ছেলে মেয়ে নাতি নাতনি এটা চলতে থাকবে। তিনি বলতেন না যে আমার বাবা দেশ স্বাধীন করছে, আমি এ দেশ আমার। কিন্তু আজকে যারা এদেরকে বিতাড়িত করলো শেখ হাসিনাকে, তারাই তো আজকে ক্ষমতায়। আমি বলবো তারাই। ডক্টর ইউনূস এখানে ছিলেন না, নিশ্চয়ই উনি জড়িত ছিলেন, বিভিন্নভাবে জড়িত ছিলেন, মানসিকভাবে জড়িত ছিলেন। আসিফ নজরুল সাহেব, তারপর অন্য যারা। আমরা কিন্তু ভাই আপনাদের হিসাব নিব, আপনাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে দিব না। আপনারা যদি আপনাদের কাজ না করেন, আপনাদের হিসাব আমরা নিব। আজকে নয়, যখন সুযোগ হবে তখন নিব। আমি জাতির কথা বলছি, আমার নিজের কথা আমি বলছি না। জাতির কথা আমি বলছি। জাতি কিন্তু অবশ্যই হিসাব নেবে। কাজেই আমি বলবো, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যেই হন আপনার দায়িত্ব পালন করেন। আমরা দেখতে চাই, অপেক্ষার কথা নয়। একটা যুক্তিগ্রাহ্য সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। তার জন্য যতটুকু সময় লাগে সেটুকু দিতে হবে। আমি এই কথা প্রথম থেকেই বলে আসতেছি, কিন্তু সেটা তো জানতে হবে তো যে কি হচ্ছে, সংস্কার আদৌ হচ্ছে কিনা। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এখন ভারত বাংলাদেশের যে সম্পর্কটা, এবং যে পররাষ্ট্র সচিব এসেছে, উনি নিজেও বলেছেন যে শেখ হাসিনা যে এসব বক্তব্য দিচ্ছে ওনারা এটা পছন্দ করে না, তারপরেও কিন্তু ওই দেশে থেকে বক্তব্যগুলো দিচ্ছে। তারপরে সম্পর্কের উন্নয়নের ব্যাপারে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনা থেকে আপনি দেখেন কিনা যে সম্পর্কের কোনো উন্নয়ন হবে কিনা? এখন যেই দুই দেশের মধ্যে যেরকম চাপা উত্তেজনা, বা চাপা না হলেও সরাসরি উত্তেজনা বিরাজ করছে, সেইখানে কোনো ডেভেলপ হবে কিনা এই আলোচনার মাধ্যমে, সেরকম কোনো কিছু দেখেন না? সম্পর্ক তো অবনতি হয়েছিল, চরম অবনতি হয়েছিল। তো চরম অবনতির পরে উন্নতি হবে, এবং সেটাই হয়েছে। আমরা তো আর ইন্ডিয়া যাই নাই, ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসছে, আমরা তো যাই নাই, তারাই আসছে। তো বাংলাদেশের দুটো জিনিস কিন্তু হচ্ছে একই সঙ্গে সাইমেলটেনিয়াসলি। সেটা হলো, জনগণ একটা ডাক দিয়েছে ভারত বর্জন, ভারতীয় পণ্য বর্জন, সেটা যেমন চলছে।
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিল। আমি বলি ভারতের আশ্রয় দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। শেখ হাসিনাকে যদি আমেরিকা আশ্রয় দিতে চাইতো, ভারত কিন্তু মাঝপথে তার প্লেন ঘুরে দিল্লিতে নিয়ে আসতো। কারণটা হলো এত অপকর্ম করিয়েছে শেখ হাসিনাকে দিয়ে, এত বেশি সিক্রেট মানে গোপন চুক্তি করিয়েছে যে এগুলোর প্রচার হয়ে গেলে ভারতের মান সম্মান থাকবে না। ভারতের মান সম্মান থাকবে না। কাজে শেখ হাসিনাকে ভারত কোনোদিনও ছাড়বে না এবং অন্য দেশেও যেতে দিবে না, বাংলাদেশেও আসতে দিবে না। আমি এটা ভবিষ্যৎবাণী করেছি, যেদিন শেখ হাসিনার ফাঁসির আদেশ হবে যে কোনো একটা কোর্ট থেকে, তার 7 দিন পরে আমরা হয়তো শুনবো হয়তো যে শেখ হাসিনা হার্ট অ্যাটাকে মারা গেছে। দেখেন এখনই তার আপনার ওই ভিডিও কথাবার্তা প্রচার করা হচ্ছে। তিনি কি আছেন, বেঁচে আছেন? এটা আমাদের সরকারকে আমি অনুরোধ করবো, এটা ভারতকে জিজ্ঞাসা করা উচিত তিনি আছেন কি নাই। আচ্ছা, একটা কথা বলি, ওই যে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখতে যাওয়া, ব্যাপারটা বুঝছেন আপনি? ঘরে আয়না আছে কিন্তু আমি কুয়োয় মুখ দেখতেছি, তার মানেটা হলো কয়েকশো মানে আওয়ামী লীগের কয়েকশো নেতা নেত্রী কিন্তু ভারতে আছে, সোনামে বেনামে। তাদের সঙ্গে কি শেখ হাসিনার মিটিং হওয়া উচিত না? হয়েছে? হয়নি। কেউ বলতে পারবে শেখ হাসিনা কোথায় আছে? শেখ হাসিনার সঙ্গে আমার এই কথা হয়েছে, তিনি এইভাবে আছেন, তিনি এই কথা বলেছেন, উনি কোথায় গোপালগঞ্জে কথা বলতেছেন, কোথায় উনি আমেরিকায় কথা বলছেন, কেন রে ভাই? এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে যে যেটা কথা ওটা আমরা সাপোর্ট করি না, হি ইজ স্পিকিং আনট্রুথ। আবার বলছে যে যারা অবৈধভাবে আছে তাদেরকে খুঁজছে, কিন্তু এখন বাংলাদেশে থেকে যারা পালিয়ে গেছে তারা কি বৈধভাবে আছে কিনা? সেটাই, তারা তো বৈধভাবে নাই, তো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেখ, ওখানে তাদেরকেও রেখে দিয়েছে। তো সবাইকে রেখে দিয়ে এখানে এসে আবার বলতেছে যে আমরা পছন্দ করতেছি না। তারপরে উনি বলতেছেন এগুলোর কথা বলে তো হবে না। একটা কথা হলো 3 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি একটা স্যালুট করি যে তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এইটাই হলো বাংলাদেশ গড়ার প্রথম শুরু, যে বাংলাদেশ আমরা হারিয়ে ফেলেছিলাম, পাই নাই 53 বছরে, এই প্রথম আমরা পাইলাম। এখানে সবাই এক হলো, সবাই একই কথাই বলল, যেটাতে ভারত শঙ্কিত হয়ে পরাজয় বরণ করে তাদের পররাষ্ট্র সচিবকে এখানে পাঠালো আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভারতের আর আমাদের সামনে চোখ তুলে ভারত কথা বলার মতো ভারত অবস্থায় নাই। কিন্তু স্যার আমরা যদি জানতে চাই যে এই যে বিডিআর হত্যা নিয়ে একটা টানাপোড়েন চলছে, বিডিআর হত্যার বিচার নিয়ে, তো যখনই একটা আওয়াজ আসে তখন মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে হবে বা স্বরাষ্ট্রমন্ত্রী সরি, তো কিন্তু আসলে কিন্তু আলটিমেটলি আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না বিডিআর হত্যা নিয়ে। কিন্তু পড়া তো এটার কারণ হলো যে এই বিষয়গুলো এই সরকার সলভ করতে পারবে বলে আমার মনে হয় না, এবং সলভ করতে দেওয়াও বোধহয় ঠিক হবে না, বিকজ তারা এটা পারবে না। এটা আরেকটা সরকার আসবে, এসে তারপরে যদি তাদের আন্তরিকতা থাকে তাহলে হবে। আর এই সরকার যদি করে তাহলে করতে পারে, কিন্তু সেটা হলো যে অনেক কাঠখড় পোড়াতে হবে, এটা অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং সেটা করতে চাইবেন কি না সেটাও একটা বিষয়। যেমন সাগররুনির ব্যাপারটা আমি আপনি তো নিজেই সাংবাদিক, সাগররুনির ব্যাপারটা আপনি দেখেন আগাচ্ছে না, মানে বেশ কয়েকটি বিষয় কিন্তু সেনসিটিভ বিষয় আমরা দেখছি যে আগাচ্ছে না, যেগুলো আশা করেছিল। কাজে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে অন্য সব বাদ দিয়ে সংস্কার করে, বিশেষ করে সংবিধান, পুলিশের সংস্কার বলেন, তারপরে প্রশাসনের সংস্কার বলেন, এই সংস্কারগুলো কিছু করতে পারবে না এরা, আমি আপনাকে লিখে দিতে পারি, এগুলো পারবে না। যেটা সংস্কার করা দরকার সেটা হলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে নিয়ে আসা, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তারপরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হওয়া, এবং একটা ক্রেডিবল নির্বাচনের জন্য যা করা দরকার, যেটা বদিউল আলম মজুমদার সাহেবকে প্রদান করে কমিটি করা হয়েছে, এইরকম কিছু বিষয় করে একটা অল ইনক্লুসিভ ইলেকশন দিয়ে আপনার এই সরকারের যদি চলে যায় তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হয়। কিংবা আমি একটা সাজেশন দিতে চাই, এটা এর আগেও আমি দিয়েছি, আপনার মাধ্যমে আবার আমি সরকারকে দিতে চাই, যে আপনারা সংবিধান আপনার এই যে রিফর্ম সংস্কারে যে দেরি হচ্ছে, আমি বলি এই সরকারকে ডিসলভ করে দেন, অন্তর্বর্তী সরকার করে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন। সব রাজনৈতিক দল, কিছু বিখ্যাত ব্যক্তি যারা আছেন, মানে দেশের গরিত ব্যক্তি যারা, বিদগ্ধজন যারা, এদেরকে দিয়ে একটা মন্ত্রিসভা গঠন করে আরো কিছু সময় নিয়ে
সব রাজনৈতিক দল, বিএনপি আছে, অন্য অন্য দল আছে, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি তো আমি বলি না এদের জেলে থাকা উচিত, এরা ঘুরে বেড়াচ্ছে কি করে তাও আমি জানি না। কাজেই এই বিএনপি আছে, অন্য অন্য দল আছে, এই সব দলগুলোকে নিয়ে ছোট বড় একটা জাতীয় সরকার গঠন করা, কিছু স্বনামধন্য ব্যক্তি যারা বাংলাদেশে আছেন, যারা দেশের মঙ্গল চায়, ভালো চায়, জ্ঞানী ব্যক্তি, দূরদর্শী, এদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে আরো কিছু সময় নিয়ে, তাহলে আর ইলেকশনের জন্য কেউ আর দাবি করবে না। ইলেকশনের যে দাবিটা, সেই দাবিটা কিন্তু তখন উঠবে না। এরকম করে একটা জাতীয় সরকার গঠন করে তারপরে একটা কম্প্রিহেন্সিভ আপনি সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, আমার মনে হয় সেটা হলে বোধহয় ভালো হয়। এখন স্যার আপনার কাছে জানতে চাওয়া যে এই যে আরাকান আর্মির সীমান্তে যে শক্ত অবস্থা, তো সেইখানে আমরা এটাও জানি যে অনেক রোহিঙ্গা এখনো আবার ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তো এই চ্যালেঞ্জটা বাংলাদেশের পক্ষে মোকাবেলা করাটা কতটা শক্ত হবে বলে আপনি মনে করেন কিনা? কারণ এখন আরাকান আর্মি আসলে কি করতে যাচ্ছে, বা বাংলাদেশের উপরে এটা কতটা চাপ আসবে বা আসবে কিনা, সেটা আপনার কাছে একটু শুনতে চাই। দেখেন, আপনাকে আমি বলি, এই যে সিরিয়ায় যে বিদ্রোহ হলো, 12 দিনের বিদ্রোহে কিন্তু আপনার ওই বাশার আল আসাদ কিন্তু এতে চলে গেছে, এই রাশিয়ায় গিয়ে আশ্রয় নিছে। তো মানব জমিনের মতিউর রহমান চৌধুরী আছেন না, সম্পাদক, একটা হাইপ ক্রিয়েট করেছিলেন উনি, যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে শেখ হাসিনার পদত্যাগপত্রে কি লেখা আছে, কাকে দিয়েছেন কি না। তা আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে একটু ওই রাশিয়ায় যাওয়ার জন্য, গিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা তিনি পদত্যাগ করেছেন কি না, আর করলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে, আর পদত্যাগপত্রে কি লেখা ছিল, ওইটা একটু উনি আমাদেরকে এসে একটু জানান দিবেন আর কি। উনি তো আছেন তো একজন মানে বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, তার যাওয়া উচিত, আসে একটু জেনে আসা উচিত যে পদত্যাগ করছে কিনা। শোনেন, আরাকান আর্মিকে এই যে বাশার আল আসাদ যে গেল, কিভাবে গেল? বিদ্রোহীরা অস্ত্র হাতে নিয়ে তাকে বিতাড়িত করেছে, তাই তো? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, আমি প্রথম থেকে বলে আসতেছি কিন্তু, যে আমরা 3 লক্ষ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দিই, সামরিক প্রশিক্ষণ, তাদেরকে অস্ত্র দেই, তারা যাবে তাদের দেশ স্বাধীন করবে। তাহলে আরাকান আর্মিও থাকতো না, এদিনে রোহিঙ্গারা ওখানে গিয়ে বসবাড়ি করে বাস করতো। হয়তো আমাদের একটা ডিভিশন বা 2টো ডিভিশন ওখানে মুভ করে দিয়ে ওদের সিকিউরিটি নিশ্চিত করা হতো। আপনি বলবেন যে চীনের কথা, চীন কোনোদিনও যুদ্ধ করতে আসবে না ওই জায়গায়। সুবিধা দিলে চীনও বলতো যে ঠিক আছে, তো দখল করে নাও, ওই আমাদেরকে তেলের পাইপ যা আছে সবকিছু আছে ওগুলো আমাদেরকে দাও। তাহলে ভারতকে আমরা সোজা করে ফেলতে পারতাম। ওই টিটোয়েতে ওদের ওই যে বড় বড় মাল্টিমোডাল প্রজেক্ট আছে আপনার, ওই যে ইয়েতে কালাদান প্রজেক্ট। শুনছিলেন আপনারা বজলুর রহমানের আলোচনাটি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা এখানে যেটি বলবো যে মায়ানমারের সাথে যে বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা, এটি অনেকদিন আগে থেকেই কিন্তু বাংলাদেশের এবং যে মায়ানমারের সীমান্তে রয়েছে সেখানে এই 2 দেশের যে দেশরক্ষী বাহিনী রয়েছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষ লেগে আসছিল, এবং সেনাবাহিনী বিজিবির সাথে বাংলাদেশে তাদের কিন্তু সংঘর্ষ প্রায়ই হয়ে আসছে। সেগুলো কিন্তু আমরা তেমনটি মাথায় নেইনি, কিন্তু এখন কিন্তু তারা মায়ানমারের যে সেনারা রয়েছে তারা কিন্তু মোটামুটি বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা যে আসলে কি সংস্কার করছে এটি আসলে দেশের মানুষ জানতে চায়। আমরা এই ভিডিওর মাধ্যমে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদেরকে জানাতে চাই যে আপনারা আসলে কি বলতে চান, আপনাদের ভাষা পরিপূর্ণ করুন এবং আপনারা কি সংস্কার করেছেন সেগুলো মানুষের সামনে উপস্থাপিত করুন।